আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ভূমি সেবা পেতে আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, দায়িত্ব। তাই জনগণকে সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এবং তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য প্রতিবছর ভূমি মেলার আয়োজন করে সরকার। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে নিয়ে 19 থেকে 21 মে দেশজুড়ে 3 দিন ব্যাপী হবে এবারের ভূমি মেলা। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবার জন্য এছাড়া দেশব্যাপী ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধন করেন সরকার প্রধান। মোড়ক উন্মোচন করেন ভূমি সংক্রান্ত 3টি প্রকাশনার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় তার সরকারের লক্ষ্য তুলে ধরেন। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আদালতে জমি সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি, তাই বিচারাধীন এসব মামলার দ্রুততম নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। শুধু জমি সংক্রান্ত বিষয়ই নয়, জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। একদিকে আদালতে বিচারাধীন মামলার জড়া গেলে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়ার স্থানীয় বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সকালে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এবছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5টি স্থানীয় সরকার নির্বাচন। বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে করা হবে তা ঠিক করা হবে। সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন আগে হবে। বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে। একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে। ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সকালে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে। রিটকারের আইনজীবী জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে রাস্তার উভয় পাশে 10 মিটার জায়গা ফাঁকা রাখতে বলা হয়েছে। ফুটপাত বরাদ্দ দেয় সেটা লঙ্ঘন হচ্ছে। সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে, এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে, আমাদের বক্তব্য সন্তুষ্ট, আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলায় সাংবাদিক ছাড়াও অনেকে আওয়ামী লীগ নেতাকর্মী অপকর্ম জড়িত ছিলেন। তারা সাংবাদিকতার পরিচয় ধারণ করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এসব মামলার বাদী সরকার একা নয়। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করা হবে। হামের টিকার সংকট নেই জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, হাম রোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতা ছিল। ঢালাওভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন গুলিবিদ্ধ ভুক্তভোগী রুহুল আমিন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হচ্ছে। সাক্ষ্য দিচ্ছেন ঘটনাকালীন যাত্রাবাড়ি থানার অস্ত্রাগারে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা খন্দকার মিসবাউদ্দিন। মিরপুর শাহ আলী মাজার ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পবিত্র স্থান। ঐতিহ্যবাহী এই মাজার পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের দিনে মাজার প্রাঙ্গণ ও সামনের প্রধান সড়ক দখল করে সারা রাত চলে অসামাজিক নাচ গান। নিয়মিত বিক্রি হয় গাঁজা, ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করে অসংখ্য যৌনকর্মী। এলাকাবাসীর অভিযোগ, মাজার ঘিরে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না কেউ। রানা আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মিরপুরের হযরত শাহ আলী মাজার। এখানে মাদক ও অসামাজিক কাজ চলে আসছে বছরের পর বছর। এই মাজার সবসময় থাকে স্থানীয় প্রভাবশালীদের দখলে। প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক ওরসের দিনে ভিন্ন চিত্র দেখা যায় মাজার ও এর আশপাশে। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের অর্থ হাতিয়ে নিতে এই দিনের অপেক্ষায় থাকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন দালাল চক্র। মাজারের ভিতর ও সামনের সড়কে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে চলে অসামাজিক নৃত্য ও গান। ফলে ব্যাপক জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। সড়ক দখল করায় চলাচলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এখানে দিনে রাতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। ঘোরাফেরা করে পতিতারা, এমনকি খদ্দের ম্যানেজ করে নিয়ে যায় পাশের আবাসিক হোটেলগুলোতে। এলাকাবাসীর কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান নানা অভিযোগ। যেটা করা হয় এটা মনে হয় না যে এটা ইসলামিক বা কোনো কিছু হয়, তো এটা সম্পূর্ণ বেহায়াপনা। আরও শৃঙ্খলা হয়, যেরকম মাদক বিক্রি করাকালীন এখানে কিছু মানুষ পাওয়ার খাটায় যে আমি এখানে ব্যবসা করবো, আরেকজন করতে পারবে না, এরকম মারধর করা পর্যন্ত হয়। নানা রকমের মানুষের ড্রিঙ্ক করে ওখানে টাকা দিচ্ছে এবং মেয়েদের বুকে টাকা দিচ্ছে। তাদের উপরে যে কিছু বলবে, তারা কিছু সিন্ডিকেট আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো অফ রাখে,
দেখেন আমরা ইচ্ছে করলেও এগুলো কিছু করতে পারি না। এখান থেকে নারী মহিলাদের নিয়ে ইন্ডিয়াতে পাচার করে, দৌলতদিয়াতে পাচার করে, দেশের বিভিন্ন পতিতালয় যেগুলো আছে সেখানে এরা বিক্রি করে। পুলিশ বলছে মাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি করে তারা। এই সমস্ত অবৈধ অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সেখানে কিন্তু যারা মাজার কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নেই, সেখানে অভিযান করি এবং মাদক সেবী বা মাদক বিক্রেতা পাইলে আমরা আটক করে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এগুলো আমরা নিয়মিতভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় বাসিন্দারা মাজারের পবিত্রতা রক্ষা ও অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান। হাসান মাহমুদ, RTV, ঢাকা। ঝরছে প্রাণ, বাড়ছে উদ্বেগ, তারপরেও টনক নড়ছে না কারো। হামের প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার ধারণ করছে রাজধানী সহ সারা দেশে, যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে। এতে করে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এদিকে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হাম থেকে ছেলেকে বাঁচাতে শখের নাকপুল বিক্রি, তারপর ধার দেনা করে মোট ৫,৭০০ টাকা নিয়ে ভোলা থেকে ঢাকায় আসলেন সুমাইয়া ও রাকিব দম্পতি। হামের ছোবলে নিঃস্ব হওয়া পরিবারটির কাছে এ যেন এক নতুন জীবন যুদ্ধ। মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালের ৩ তলার ১৩ নম্বর শয্যায় জীবনের সাথে লড়ে যাচ্ছেন ১.৫ বছরের ছোট্ট শিশু মুজাহিদ। মুজাহিদের চিকিৎসার খরচ ব্যবস্থা করতে গত ৩ দিন ধরে ঢাকার অচেনা রাস্তায় রিকশা চালাচ্ছেন হতভাগা বাবা রাকিব। পেশায় রিকশা চালক না হলেও ৩00-৪০০ টাকা আয় হলেই তবে চিকিৎসা চলে প্রিয় সন্তানের। আমার কাছে কোনো টাকা ছিল না, আমার নাকের জিনিস বিক্রি করে দিয়েছি, ওই টাকা খরচ হয়ে গেছে সর্বেশন। তারপর আমার শাশুড়ি ধার নিয়ে কার কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে দিছে, ওই টাকা নিয়ে আসছি। জেলা ও উপজেলায় পর্যাপ্ত হামের চিকিৎসা না পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে চাপ বেড়েছে রোগীদের। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো। ঠিক মতো ডাক্তারই আসে না। দেখেন এই জায়গায় যেই ডাক্তার দেশে কত সুন্দর আসে, চিকিৎসা করে দেখে, মানে ওই জায়গা তো ওরকম নাই। এর লাগে তো সব মানুষ ডাকেই আইতো। কারণ আমাদের ওইদিকে যে হাসপাতালগুলি আছে, টাকা দেন, এখানে টাকা দেন, টাকা দিলে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। এগুলো তো আমাদের নতুন কিছু না আমাদের দেশে। হাসপাতালে দেরিতে আসার কারণে ঢাকার বাইরের রোগীদের মৃত্যুহার বেশি বলে জানান এই চিকিৎসক। যখন একটা রোগী একটু দেরিতে আসে তখন আসলে চিকিৎসা শুরু করা একটু কঠিন হয়ে যায়। এই রোগীগুলোই হয়তো যদি প্রাইমারি অবস্থায় যদি হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে দিতে পারতো, তাহলে ওখানকার চিকিৎসা ব্যবস্থায় হয়তো ওদের জন্য সাফিসিয়েন্ট ছিল। হয়তো ব্যাপারটা হচ্ছে রোগীরা হয়তো একটু দেরি হইতে যাচ্ছে বলে হয়তো রোগীগুলো ক্রিটিক্যাল হচ্ছে বেশি। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। এজন্য আমাদের সবসময় সচেতনতা যোগে জোর দিতেই হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 34 শিশুর মৃত্যু হলো। গাইবান্ধায় পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে সদর উপজেলার গাইবান্ধা দরিয়াপুর আঞ্চলিক সড়কের ঠাকুরের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার গুরুতর আহত হয়েছেন। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5:14 দোতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 10টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রথমবারের মতো আগামীকাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কর্তৃপক্ষ। এই দিন আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। গাজীপুরের টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু হতে যাচ্ছে আগামীকাল, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইনস্টিটিউটে থাকছে প্রশাসনিক, একাডেমিক এবং আবাসিক ভবন। এর আগে প্রধানমন্ত্রী সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে অংশ নিয়ে পদক বিতরণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য রাখবেন। সরকার প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। মাননীয় প্রধানমন্ত্রী উনি গাজীপুরে আসা উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠন এবং জনসাধারণ গাজীপুরের সকলেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, সারা গাজীপুরের আপনার সর্বস্তরের মানুষের বাদ ভাঙ্গা জোয়ারের উপস্থিতি বলে দিবে ইনশাল্লাহ তাকে বাংলাদেশ গাজীপুরবাসী কিভাবে বরণ করে নেবে। এলাকায় আসতেছে শোনার পর মনে ঈদের মতন লাগতেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। দুর্যোগ ব্যবস্থাপনা রিসার্চের কার্যক্রম চলবে আমাদের এই প্রতিষ্ঠানে। সে লক্ষ্যে এখানে আমাদের 50 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। সার্বিক প্রস্তুতি ইনশাল্লাহ ভালো, আশা করছি আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গীতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।